নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কি ভিডিও, অনেক কিছু মনের মধ্যে অনেক কিছু কথা বলার আছে। তো ভিডিওটা নাকটা চুলকাচ্ছে। ভিডিওটা শুরু করার আগে আবার আমি কিছু বই পেয়েছি, সেই বইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে ঠাকুর বাড়ির কথিত অকথিত কাহিনী। এটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে, নাও তোমার জন্য এটা এনেছি। তো মানে এইসব ইউটিউবের নোংরামো থেকে বেরিয়ে বই পড়াটা আমার মনে হয় ভীষণ ভালো। আর একটা নরক সংকেত, আমরা তো জানি ইনি কে, হিটলার আমার ভীষণ প্রিয় এক ক্যারেক্টার, হিটলার। আর একটা হচ্ছে বন্দুক ও সন্ন্যাসী। এই বইগুলো, এইগুলো অ্যাসেট। তো আমার মানে আমি সবসময় হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে পছন্দ করি। হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি ওই টেবিল মোছা, তারপরে জুতো সাফ করা, পা সাফ করা, বাসন মাজা, এই টাইপের মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি না। তবে আপনারা আমাকে বলবেন, আপনি কি এদের ঘেন্না করেন? না, ঘেন্না করি না। তাদের যে কাজটাকে আমি ভীষণ সম্মান করি, কিন্তু আমি যদি কোনো অফিসে যাই, তখন আমি যেই কাজটা নিয়ে যাব সেই কাজটা করার জন্য আমি ওখানকার যারা কি বলবো, এই যে চা দিয়ে বেড়ায় বা মানে কাগজ এই টেবিল থেকে ওই টেবিল এখানে পৌঁছে দেয়, তাদের সঙ্গে তো আমি কথা বলবো না। আমি যেই কাজটা নিয়ে যাব, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো এবং সেখানে থেকেই আমি আমার কাজটা মানে করাবো। কেননা তার সই ছাড়া কাজ হবে না। তো তার সঙ্গেই আমি ডাইরেক্ট কথা বলবো। নিচে যারা পড়ে আছে তাদের সঙ্গে আমি কথা বলি না, আর তাদেরকে আমি পাত্তাও দিই না, বুঝেছিস? যাক, মানে আমি বলছি যে একটুখানি বই ঠই পড়াশোনা করা উচিত। মানে বুঝবে কি না আমি জানি না, কতটুকু এদের জ্ঞান বুদ্ধি কতটা কি আছে। এদের মুখের ভাষা, মুখটা যখন খোলে তখনই বোঝা যায় যে কতটা কি আছে। অন্য জ্ঞানের সঙ্গে আমার মনে হয় এই সারাদিন ইউটিউবে বসে এই যে ভেজর না করে একটু বই ঠই পড়া দরকার। একটু বই পড়লে, একটু ভালো ভালো কথা শুনলে, একটু ভালো ভালো ইউটিউবেই দেখলো, ভালো ভালো ভিডিও দেখলে, তাহলেও অনেক রকম জ্ঞান আসে। কিন্তু সেই সব করলে তো আর পয়সা ইনকাম করা যাবে না। পয়সা ইনকাম কি করে করা যাবে? না, পয়সা ইনকাম করা যাবে মুখ থেকে গোবর বের করলে। গোবরও কাজে লাগে, ঘুরে বানানোর কাজে লাগে, তারপরে হচ্ছে উঠোন ল্যাপার কাজে লাগে। গোবর অনেক কাজে দেয়। তো কি বের করে সে তো আমরা সবাই জানি। এদের নিয়ে বেশি কথা বলা ঠিক না। মানে আমি সত্যি কথা বলতে এদের নিয়ে কোনোদিন কথাই বলিনি। মানে নিজেদেরকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য কি দেখাচ্ছে না, তাদেরকে নিয়ে নাকি আমি কথা বলেছি। সত্যি মানে আমার আর মানে মরণ হলো না এদেরকে নিয়ে কথা বলার আগে, জানি আমার মরণ হয়। আর একটা কথা, এই যে অফিসারের বউ, ওরে বাপ রে বাপ, কর অফিসারের বউ কর। যদি অফিসারের বউ যোগতে কোনোদিন একটা হোমগার্ড জোটে। অফিসারের বউ করতে করতে অফিসার তো জুটবে না। যদি কোনোদিন একটা হোমগার্ড জোটে, তাও এই জন্মে না, পরের জন্মে একটু ভালো কর্ম কর, তাহলে সংসারে শান্তি বজায় থাকবে। সংসারে সুন্দর মানে ভালো একটা ঘরে জন্ম নেবে, ভালো একটা বর পাবে, ভালোবাসা পাবে, সেখান থেকে সংসারে অশান্তি হবে না। কেননা প্রত্যেকটার বোঝাই যায় সংসারে ভীষণ অশান্তি। একজন তো ওই দল থেকে বেরিয়ে এসে যখন ব্লাস্ট করলো, তখনই তার ঘরের অশান্তিটা বোঝা মানে সবার সামনে চলে আসলো যে তার ঘরে অশান্তি, তার হাজবেন্ড, তার কি বলবো, শাশুড়ি তাকে অত্যাচার করে, মারধর করে, এটা বোঝা যায়। তেমনি মানে এদের যে ফ্রাস্ট্রেশনগুলো, আর এরা যেই মানে কি বলবো, এতটা রিভেঞ্জফুল মেন্টালিটি এদের দেখলেই বোঝা যায় যে এরা সংসারের শান্তিতে নেই। এরা হাজব্যান্ডের কাছ থেকে ভালোবাসা পায় না, এরা ছেলেমেয়ের কাছ থেকে ভালোবাসা পায় না, এবং এরা মা বাবার কাছ থেকেও কখনো ভালোবাসা পায়নি। তা সেই কারণে এরা এইরকম। তো আমি একটাই প্রার্থনা করব, এদের জীবনে একটু ভালোবাসা দাও ভগবান, একটু ভালোবাসা দাও। এরা মানে যেই জীবনটা
জীবনটা যেই দিকে এদের যাচ্ছে, খুব অসুস্থ জীবন, এদেরকে একটু ভালোবাসা দিয়ে একটু সুস্থ জীবনে নিয়ে আসো। আর ভালো ভালো বই পড়, ভালো ভালো কথা শোন, তাহলে জীবনটা অনেক ভালো হবে। কর্ম ভালো কর, তাহলে পরের জন্মে আবার সুন্দর একটা ঘরে জন্ম নিতে পারবি। যাই হোক, তো আরও অনেক কথা আছে, একটু একটু করে মনে করি আর বলছি, কেননা রান্না বসিয়ে এসেছি। একটা কাজ করতেই করতে না তখন ভিডিও করতে গেলে কথা আর মাথায় আসে না। হ্যাঁ, তো আমার মধ্যে আর এই যে যাদের নিয়ে কথা বললাম এগুলো বাদ দিয়ে অন্য আরও যারা এখন দলছুট হয়েছে, তাদের মধ্যে যেই পার্থক্যটা আমি সেটা বুঝিয়ে দিয়েছি। তারা যখন মানে কোনো বিশেষ একটা শোতে যেত, তখন সেই শোতে গিয়ে এর নামে শাস্তি, ওর নামে শাস্তি, নালিশের উপর নালিশ, এই করেছে, ওই করেছে, সে সেই করেছে, প্লিজ দেখুন, এটা করুন। পুরো বোঝাই গেল যে ওরকম ভিডিও, ওরকম কমেন্ট এরকম কেটে কেটে তার কাছে কি বলবো, মানে দেওয়া হতো। আমি যদিও এই দিকটায় একদম ছিলাম না, আমি এইসব নিয়ে ভিডিও করছিলাম না, কাউকে উদ্দেশ্য করে কোনো কথাও বলছিলাম না। আমি আমার মতন ছিলাম। আমার যখন কোনো বিশেষ টপিক নিয়ে মনে হতো আমি কথা বলতাম। আমি আমার যে ঘুরতে যাওয়ার ভিডিও সেইগুলো আমি দিতাম এতদিন ধরে। আমি বিগ বস নিয়ে কথা বলতাম, সমাজের কোনো বিষয় নিয়ে কথা বলতাম। আমি এইসবের মধ্যে ছিলামই না। বিশেষ করে এই যে কন্ট্রোভার্সিটা চলছে এর মধ্যে যেই একজন যে শো চলে, সেই শোয়ের হোস্টকে নিয়ে আমার কথা বলার কোনো মানে ইচ্ছাই আমার ছিল না, তাই আমি বলতামই না। কিন্তু আমাকে আবার এর মধ্যে এনেছে কথা বলার জন্য। তো আমি বুঝলাম না কেন আমাকে ট্যাগ করা হলো, আর কেননা আমি তো ওই রকম ভিডিও আমি করিনি। তো সেই প্রশ্নের উত্তরটা আমি পেলাম না যে কেন আমাকে ট্যাগ করা হলো। যাই হোক, তো একটা বিশেষ শো হয়, মাঝে মাঝে একটা বিশেষ শো হয়, সেখানে একদল যারা একদম দল থেকে ছুটে গেছে, তারা কিছু যেত এবং গিয়ে এর নামে নালিশ জানাতো, ওর নামে নালিশ জানাতো, এর নামে কেস করুন, ওর নামে কেস করুন, এই সমস্তগুলো বলতো। তো কয়েকবার কেউ আমার কথাও বলেছে। তো মানে আমি ভাবি তারা কেউ ভেবেছে যে এই ইউটিউবে যে আমাদের এক খুব প্রিয় এক ভাই আছে, সেই ভাইকে কেস দিয়ে তারা ভেবেছিল যে একদম জেলে ঢুকিয়ে দেবে, মানে সে একদম সারা জীবন যাবজ্জীবন জেল খাটবে। তো আমাদের আরেক ক্রিয়েটার আছে, তার নামেও কেস দিয়ে এমন হবে যে সেই কেসগুলো তে তারও হচ্ছে যাবজ্জীবন হয়ে যাবে, বা একদম মানে শুলি কাট বলে না, বা ওই দণ্ড একদম দণ্ড হয়ে যাবে, তারা আর জীবনেও জেল থেকে বেরোতে পারবে না। মানে এইরকম একটা ধারণা নিয়ে ওখানে যাওয়া হতো। মানে তারা তখন বুঝতে পারেনি যে এটা কখনো সম্ভব না। কেস ফেস দিয়ে একটা হ্যারাসমেন্ট করা যায়, তার বাইরে আর কিছু করা যায় না। টাকা পয়সা একটু খরচ হয়, আর এই যে যখন যাওয়ার হয় তখন বাড়ির কাজ ফেলে যেতে হয়, এইগুলোই। এবার অপর দিকের জন যাকে কেস দেবে, সে যদি আবার অপর দিকের জনকেও কেস দেয়, সেই গতকালকে পুরো পরিষ্কার হয়ে গেল যে একজন কেস দিলে অপর পার্টিও তার নামে কেস দিতে পারে, এটা পরিষ্কার হয়ে গেল। আমি ভাবি যে এরা এতটাই কি বোকা, এতটাই কি গাধা, এতটাই কি মূর্খ, এটা এতদিন কেউ জানতো না। তাই সারাক্ষণ পায়ের কাছে পড়ে থেকে কেস দিন, এ আমাকে এই বলেছে, ও আমাকে এই বলেছে, এইসব করে যেত। তো যাই হোক, সেটা করে ভেবেছিল যে একদম ইউটিউব ছাড়া করিয়ে দেবে, এবং বা তার ফাঁসি অর্ডার হয়ে যাবে, বা তার যাবজ্জীবন কারাবাস হয়ে যাবে, এটাই ভেবেছিল। মানে তাদের বুদ্ধি বিবেচনা কখনো নেই। ওখানে গিয়ে সারাক্ষণ পড়ে থেকে এর নামে দিন, ওর নামে দিন, তার নামে দিন, এইগুলো করে যেত। কিন্তু আজকে তারা ভালোভাবে বুঝতে পেরেছে যে এই সব জিনিসগুলো হয় না। তো এটাই আমি বলতে চাইছি যে তাদের মধ্যে আর আমার মধ্যে, বিশেষ করে আমার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আমি রিভেঞ্জফুল মেন্টালিটি রাখি না, আমি শাস্তিতে বিশ্বাসী না, আমি ভালোবাসায় বিশ্বাসী। ভালোবাসা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু জয় করা যায়। তবে ব্রিটিশের মতন যদি মানুষ হয়, মানে লোকজন হয়, তবে নেতাজির মতনও একজন মানুষ দরকার, যে তাদেরকে শাস্তি দিয়ে এখান থেকে তাড়ানো দরকার। তার পাশাপাশি গান্ধীজির মতনও কিন্তু একজন লোক দরকার। একদিকে ভালোবাসা, একদিকে শাস্তি, এইরকম একটা মেন্টাল পরিস্থিতি কিন্তু তৈরি করা দরকার। তো আমি যেটা বলছিলাম, ওখানে গিয়ে কিন্তু বলেছি এমন একজন
যে বয়স্ক মতন মহিলা, তার কথা আমি বলেছি যে এনাকে না দেওয়া হয়, কেননা উনি হচ্ছে বয়স্ক, এবং বয়স্ক মানে আমাদের থেকে তো অবশ্যই বড়, তো এবার ওনার হাজব্যান্ড নেই, উনি একটা মেয়ে নিয়ে এখনও থাকে। এবার ওনার কর্মক্ষেত্রটা যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ওনার ক্ষতি হবে। সেই কারণে আমি ওনার ক্ষতি কিন্তু চাই না, আমি ওনার কেন, আমি কারো ক্ষতি চাই না। যেরকম আমি চাইনি আমাদের যে ইউটিউবের ভাই আছে তার কোনো ক্ষতি হোক চাইনি, তেমনই আমি এখানে ওই যে বয়স্ক যেই দিদি আছে বা যে আছে তারও আমি ক্ষতি চাইনি। কিন্তু উনি আমার ক্ষতি উনি করতে পারবে না কিছু আমি জানি, কিন্তু উনি আমার আর শিবপ্রিয়ার নামেও এমন কিছু করেছিল যেটা আমি অবাক হয়ে গেছিলাম যে এরা কেন এরকম করছে। এদের তো আমি কখনো এদের ব্যাপারে কোনো খারাপ কিছু বলিনি, আমি কিছু বলিনি, তাহলে এরা কেন আমার আর শিবপ্রিয়ার ব্যাপারে এইরকমটা করছে। যখন ওই মার্চ মাসে ওই 2.0 বলে একটা চ্যানেল আছে, সেখানে একটা লাইভ করা হয়েছিল দুজন মাতব্বরকে নিয়ে এসে, সেই 2.0-তে একটা লাইভ করা হলো আমার একটা ভিডিও নিয়ে। আমার সেই ভিডিওটা আমি আবার এখানে দিয়ে দেবো, বারবার প্রমাণিত হয় ওই ভিডিওতে আমি ভুল ছিলাম না, আমি ঠিক ছিলাম। আজকে এতগুলো মাস হয়ে গেল, কোথায় সেন্ট্রাল এজেন্সি আসলো, আসলো, যে সুতোপাত চ্যানেল উড়লো না, কখনোই সম্ভব না। যেটা আমি ওই ভিডিওতে বারবার বলেছি যে ইউটিউবের এই ঝামেলার জন্য কখনো সেন্ট্রাল এজেন্সি আসবে না, আসবে না। যেসব নিয়ে কাজ করে, এসব তুচ্ছ তাচ্ছ ব্যাপার নিয়ে কাজ করবে না, করে না। এবং আজকের ডেটে সেটা বারবার করে প্রমাণিত হচ্ছে যে আমার ওই ভিডিওটা ঠিক ছিল, আমি ঠিক বলেছিলাম, ঠিক করেছিলাম, আমি দর্শকদের চোখ খোলানোর ব্যবস্থা করেছিলাম এবং খোলাতে পেরেছি। এবং সেই ভিডিওটা আমার করার জন্য, আমাকে ভুল প্রমাণিত করার জন্য, আমাকে মেলাইন করার জন্য, এমনকি আমার বাড়ির লোককে মেলাইন করার জন্য অনেক ব্যবস্থা করা হয়েছিল। এবং শিবপ্রিয়ার হাজব্যান্ডকে মেলাইন করার জন্য অনেক ব্যবস্থা করা হয়েছিল। যে নাকি এখানে নেই, যার হাজব্যান্ডরা এখানে নেই, তাদেরকে মেলাইন করার জন্য বহুত ব্যবস্থা করা হয়েছে। আর সেখানে এই বুড়ি, এই যে সরি বুড়ি বললাম বলে, এই যে টুনি, উনি ওখানে শিবপ্রিয়ার সঙ্গে ভীষণ প্রচণ্ড বাজে ব্যবহার করেছে। আর সেখানে এই যে টুকি থেকে শুরু করে গুয়ের গ্যালাক্সি থেকে শুরু করে এরা সবাই তখন হা রিয়াক্ট দিচ্ছিল, আনন্দ করছিল। তারপরে আবার পরের দিন অনেকেই মিলে কি না করলো, ভিডিও নামালো যে আমাকে নিয়ে আমি নাকি ওখানে খিল্লি হয়ে গেছি, আমি খিল্লি করতে গিয়ে আমি খিল্লি হয়ে গেছি। আজকে তোরা খিল্লি হয়েছিস, তোরা আমার ভিডিওটা, আমি তখনও যেটা বলেছি আজকে আমি সেটাই বলছি, আর প্রমাণিত, আর তোরা সেটাই খিল্লি হয়েছিস। তোদের সঙ্গে আমার কোনো রকম কোনো কিছু লেনদেন ছিল না, ভালো মন্দ কোনো কিছু ছিল না, কখনো কোনো খারাপ কোথাও বলিনি। অথচ আমাকে এই ইউটিউব থেকে সরিয়ে দেওয়ার জন্য তোরা দলবদ্ধ হয়েছিলি। কেন, কিসের জন্য? তখন আমার ভিউজ হচ্ছিল, সেই কারণে যে এইরকম ভদ্রভাবে ভদ্র ভাষায় ভিডিও করেও যে মানে ফেস ভ্যালু হওয়া যায়, পরিচিতি পাওয়া যায়, সেটা তোদের সহ্য হচ্ছিল না। যে এইরকম যদি আরও কয়েকজন মানুষ আসে যারা এইরকম ভদ্রভাবে ভিডিও করে সমালোচনা জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আমরা যারা এইরকমভাবে মুখের ভাষা দিয়ে লোককে ছোট করে ভিডিও করি, তাহলে তো আমাদেরকে আর কেউ দেখবে না। তাহলে এনাকে এখানেই স্টপ করে দিতে হবে। পেরেছিস, আমাকে স্টপ করতে পেরেছিস? পারিসনি। ভেতরের আরও অনেক কথা আছে, যে কিভাবে আরেকজনকে দলবদ্ধভাবে হোয়াটসঅ্যাপ কলে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তাকে সে যেই কথা বলেছিল ওদের দলের নিয়ে যে একটা ভিডিও নামিয়েছিল, আমার মতনই ভিডিও নামিয়েছিল, তাকে কিভাবে সবাই চেপে ধরে হোয়াটসঅ্যাপ কলের মধ্যে তার গলা টিপে ধরা হয়েছিল, তার মুখ বন্ধ করা হয়েছিল। সেই সব কথা না হয় নাই বললাম, না হয় থাক আমার মধ্যে থাক, আর যার মধ্যে আছে তার মধ্যেই থাক, সেই সব কথা না হয় নাই বললাম। যা বলা হয়েছিল যে
র আসবে, তারপরে কি না আরও কোন কোন এজেন্সির কথা বলা হয়েছিল, কোথায়, কিচ্ছু তো দেখতে পেলাম না, কিচ্ছু দেখতে পেলাম না। তো এখানেই আমার আর তোদের মধ্যে পার্থক্য। তোরা গিয়ে যখন এদের নামে নানান জায়গায় শাস্তি চেয়েছিস, আর এই যে বুড়ি এত কিছু, মানে সরি বুড়ি বলছি, তো এই যে দিদি, বয়স্ক দিদি, উনি এত কিছু করার পরেও আমি কিন্তু তার নামে কখনোই শাস্তি চাইতে পারবো না। আর এমন এক শাস্তি, যেই শাস্তিতে তার কর্মের জায়গাটা নষ্ট হয়ে যাক, কেননা তার এখনও আরেকটা মেয়ে আছে, এই জায়গাটা নষ্ট হয়ে যাক আমি চাই না। আরেকজনের কথাও আমি বলেছি, সে যদিও নিজে আমাকে তারপরে বলেছিল যে মিঠুদি আমি কিন্তু এটা করেছি, তো তার প্রতি তো আমারও একটা রাগ থাকার কথা ছিল যে উনি আমার ঘরের লোকের সব ডিটেলস নিয়ে ওখানে দিয়েছে। কেন ভালোর জন্য তা দেয়নি, কোনো একটা খারাপ কিছু করার জন্যই দিয়েছিল, যাতে এই ডিটেলসগুলো ওখানে দিই কোনো একটা কিছু ক্ষতি করতে পারে, এরকম এই কারণেই তো দিয়েছিল। তো তার প্রতিও আমার কিন্তু একটা মানে কি বলবো, যে তার কাজের জায়গাটাকে নিয়েও এখন একটা টালমাটাল ব্যাপার চলছে। আমি কিন্তু চাই না যে কেউ একটা নিজের এতে সে পরীক্ষা দিয়েছে এবং সে এইরকম একটা পোস্ট পেয়েছে, পোস্ট হোল্ড করেছে, নিশ্চয়ই সেটা পাওয়ার জন্য সে অনেকটাই যোগ্যতা অর্জন করেছে। যদিও শুনেছি উনি এই কাস্ট, উনি ওই কাস্ট, হোক না যেই কাস্টেরই হোক, সেই কাস্টের মধ্যেও তো আরও অনেকে আছে, উনিই তো সেই কাস্টের একা না, সেই কাস্টের তো আরও অনেকে আছে, তাদের মধ্যেও তো একটা কম্পিটিশান হয়। তো সেই কম্পিটিশানটাকে জয় করেই তো সে সেই জায়গাটা হোল্ড করেছে। আর তার সেই জায়গাটা কিছু ভুলের জন্য নষ্ট হয়ে যাবে, চলে যাবে, এটা আমি কখনো চাই না। আমি আবারও বলছি, রিভেঞ্জফুল মেন্টালিটির আমি নই। এই যেই মেয়েটি সেদিনকে হাউ হাউ করে কাঁদলো রাত্রেবেলা, এই মেয়েটিও কিন্তু আমাকে নিয়ে বলেছে, নোংরা থেকে নোংরা কথা বলেছে, ওখানে গিয়ে নালিশ করেছে। এই মেয়েটিও ভিডিও হয়তো করেছিল, আমাকে একজন আমার খুব কাছের মানুষ সে আমাকে বলেছিল যে তোমার নামে এরকম ভিডিও করেছে, মানে বাজে ভাষা, মানে সে যে একজন টিচার, তার মুখের ভাষা শুনলে মনে হয় না সে টিচার। আজকে সবার মনে হচ্ছে যে তার মুখের ভাষা এইরকম, আজকে মনে হচ্ছে, কিন্তু এতদিন তাদের লাইভে উঠেই সে যখন মুখের ভাষা দিত বা সে তার ভিডিওতে এইরকম ভাষা দিয়ে এই সঞ্জয়কে বা রুনাকে অকথ্য ভাষায় কথা বলেছে, তখন কারো মনে হয়নি যে ওর মুখের ভাষাটা এতটা বাজে মনে হয়নি। আজকে যেহেতু তাদের নামে বলা হচ্ছে, তাদের নামে বলছে, তখন মনে হচ্ছে এর মুখের ভাষাটা বাজে, তাকেও তার যে গোপন জায়গাটা, নরম জায়গাটা, তার যে দুঃখের জায়গাটাকে চাপ দিয়ে তাকে মুখ বন্ধ করানো যায়। তো সেটা মানে সত্যি, মানে কিভাবে এরা সিচুয়েশানটাকে চেঞ্জ যখন হয়ে যায় তখন এরাও চেঞ্জ হয়ে যায়, সেটাই দেখি। সিচুয়েশানের সঙ্গে সঙ্গে এদের ভালোবাসার মানুষগুলো চেঞ্জ হয়ে যায়, ভালোবাসার থেকে এদের শত্রু হয়ে যায়, আবার তাদের যে তার প্রতি কি বলবো, যেই একটা ধারণা থাকে সেই ধারণাটাও পাল্টে যায়। কত সহজে এরা করে, সত্যি কত তো দেখলাম, রং বদলানো দেখলাম এই ইউটিউবে 3 বছরে, প্রচুর রং বদলানো দেখেছি। আর এই কথাগুলো অনেক আগে থেকেই বলেছি যে কাজের জায়গাটাকে কেউ তোমরা নষ্ট করো না, সব এক হও। তখন রিভেঞ্জ নেওয়ার জন্য এই যে হার্ট ভাই আর যে সুতপা, এদের উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য এমন কিছু কাণ্ড কারখানা করলো। এখন নিজেরাই ভালো করে বুঝতে পারছে যে আমরা যেটা করেছি সেটা ঠিক হয়নি। তো এখনও সময় আছে, এখনও আমি বলবো যে আমাদের যে কাজের জায়গাটা, দেখো আমি তো এখন এখান থেকে কিছু আর্ন করিনি, কিন্তু তোমরা যারা আর্ন করছো, নিজেদেরটুকু খরচ যাতে হয়, হাত খরচা যাতে হয়, সেই রকম তো আর্ন অন্তত কম হলেও করছো। তো নিজেদের জায়গাটা যাতে ঠিক থাকে, কেউ যাতে নষ্ট করতে না পারে, আমার মনে হয় একত্রিত হয়ে সেইটাকে একদম প্রোটেক্ট করা দরকার। আর মুখের ভাষা অবশ্যই ভালো রেখে। আর জানি না, একজন বলল আমার নাকি ভিডিও খুব বাজে আমি করি, আমার মুখের ভাষা ভালো না, আমিও নাকি খুব বাজে ভিডিও করি। আমি জানি না যে এতদিন যাদেরকে বসিয়ে একসঙ্গে নিয়ে কি বলবো ভিডিও হয়েছে, লাইভ হয়েছে, তাদের মুখের ভাষা তারা যা মানে লোককে মেলাইন করেছে, অত্যন্ত বাজেভাবে করেছে। তো তাদেরটা দেখেনি, তাদেরটা বলেও নি। আর আমার মুখের ভাষা নাকি বাজে, লোকে এসে আমাকে বলে যায় যে আপনার রিপ্লাইটা জোরদার হলো না। আমার মুখের ভাষা যদি বাজে হতো, আমার রিপ্লাই যদি বাজে হতো, তাহলে আমি আজকে এই এখনো 2000 হয়নি এই নিয়ে আমি বসে থাকতাম না। এতদিন আমারও 50-60 হাজার চ্যানেল হয়ে যেত। মানে হাস্যকর, ওই কুচবি
কি বলবো, যাই হোক। আর কি জানি একটা বলতাম, মানে বলতে বলতে যাই হোক ভুলে গেছি। আবার যদি পরবর্তীকালে কখনো মনে পড়ে তো বলবো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় পজিটিভ থেকো, পজিটিভ আর ভালোবাসা দিয়ে সব কিছু সমাধান হয়। হ্যাঁ, যেটা বলবো ভাবলাম সেটা হচ্ছে অনেক কিছু বুঝে গেছি। আমি কোথাও যখন আমি যাব এমনি কিন্তু আমি যাই না, সুযোগের অপেক্ষায় থাকি। তো সেই সুযোগ পেয়ে অনেক কিছু বুঝে গেছি যে কি হতে চলেছে, কি অলরেডি অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু বুঝে গেছি। আর আরেকটা কথা, টুকিটাকিও সেই আমার ভিডিওটা নিয়ে কাটাছেঁড়া করে যে লাইভটা হয়েছিল আমাকে আর শিবপ্রিয়াকে নিয়ে, সেই লাইভে খুব হাহা করে রিয়াক্ট দিয়েছিল। সব মনে আছে। ওনার সঙ্গে আমার কোনো লেনদেন ছিল না, কিচ্ছু ছিল না। ওনার সেদিনকে একটা ভিডিও দেখলাম, উনি এই যে ওনাদের যে ভাই আছে সেই ভাইয়ের পোল খোলা নিয়ে একটা ভিডিও করেছিল যে তার ভাদ্র মাসে বিয়ে হয়ে গেছে, ওনার কাছে সমস্ত প্রমাণ আছে। সেটা নিয়ে ওনাকে প্রচণ্ড চাটা হয়েছিল। তখন উনি এতটাই কষ্ট পেয়েছিল, ওনার মুখেই শুনলাম ওনার একটা ভিডিওতে, উনি নাকি পুরো শয্যাশায়ী হয়ে গেছিল, উনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে গেছিল। দেখেছেন মানুষকে বিনা কারণে বললে কীরকম হয়। আপনিও আমায় নিয়ে যেই ওই কমেন্টে যা বলেছিলেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কমেন্ট আমার মনে আছে। যে কারোর বাড়িতে আইন জানা লোক থাকলেই যে সে সব আইন জানবে এমন কিছু কথা না। যা বলেছিলেন প্রত্যেকটা কথা মনে আছে। সেদিনকে আপনারা কি করেছিলেন, ওপরওয়ালা তার বিচার করে দিয়েছে। চুজে তোর পাশেও আমি আছি, তুই একদম ভুল পথে যাস না চুজে। তুই যখন ওই স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতিস, একদম ইন্ডিভিজুয়াল, কারোর সঙ্গে তোর কোনো লেনদেন ছিল না, ওই চুজেটাকে সবাই বেশি পছন্দ করতো। তুই যা করেছিস পরবর্তীকালে, যেখানে তোর সঙ্গে আমার কোনো কিছুই ছিল না, নালিশ জানাতে গেছিস। কী হতো নালিশটা নিয়ে বলতো, কী হতো? আমি যদি তোর সঙ্গে কিছু করতাম, যদি চাই, তোর সব কিছু এখনও আমার আছে, আমি যদি করি, কি করবি তুই বল? আমি যদি করি কি করবি? আমি বাড়ি বসে করে ফেলবো, আমি সেইগুলো বাড়ি বসে করব যদি করি। কি করবি বল? কিচ্ছু করতে পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না। তার জন্য বললাম শুধু মধু আমার সঙ্গে লাগিস না। কেননা আমি এই মানে সাজা দেওয়া, শাস্তি দেওয়া, কেস, এইসবে আমি বিশ্বাসী না। এইসবে যদি বিশ্বাসী আমি হতাম, অনেক দিন আগেই অনেক কিছু করতাম, বুঝেছিস? আর আমার কথা এখানে ফাটাতেও আসিনি, কাউকে আমি কোনোদিন কিছু বলতেও আসিনি, কাউকে আমি ধমকি চমকিও দিতে আসিনি। এত বছর ধরে আছি, তোরা নিজেরাই বলেছিস আমাকে আপনি আপনি আপনার কার নিয়ে এখানে বলেন। কোনোদিনই আমি বলিনি, তোরা নিজেরাই বলেছিস, নিজেরাই ফাটিয়েছিস। জব করে যা তোরা, দেখিস পরের জন্মে যদি পাস, আমি যেরকম পেয়েছি এরকম যদি পাস, আর নাহলে তো ওই ডেলিভারি বয়টাকে নিয়েই থাকতে হবে, পরের জন্ম এরকম কিছুই একটা পাবি। কেননা যা তোরা করছিস, যা করে তোরা পয়সা অর্জন করছিস, এই কর্মের ফলগুলো পরের জন্মেও তোরা পাবি। ভালো কাজ কর। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।